নুসরাত রাফি হত্যায় 4 জন নয়, সরাসরি অংশ নেয় 5 জন। জড়িত আরেক ছাত্রী গ্রেফতার না হওয়া পর্যন্ত মিলছে না চার্জশিট। ছাদে 5 জনই গেছিল কিলিং করতে, এর মধ্যে 2 জন মেয়ে এবং 3 জন পুরুষ। ডকুমেন্ট তৈরি করে তারপর আদালতে প্রেরণ করবে চার্জশিট। সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে সাইবার অপরাধে মামলা, গ্রেফতার কাউন্সিলর 5 দিনের রিমান্ডে। হত্যায় জড়িতদের বিচার দাবিতে ফেনী ও ঢাকায় মানববন্ধন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল হত্যা মামলায় 8 জন বেকসুর খালাস, 3 জনের ফাঁসি, নিহতদের স্বজনদের অসন্তোষ, আপিলের সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তির বিষয়ে দলীয় ফোরামে আলোচনা হয়নি, সিদ্ধান্ত নেবেন বেগম জিয়া ও তার পরিবার, জানালেন মির্জা ফখরুল। নয় দফা দাবিতে আবারও দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বিক্ষোভ, খুলনার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ। চাহিদা বাড়ায় বাজারে ঢুকছে নকল ও মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক সরঞ্জাম, দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা, কঠোরভাবে মনিটরিং এর তাগিদ। রাঙ্গামাটিতে সাংগ্রাই উৎসবে জলকেলিতে মেতেছে মারমা তরুণ তরুণীরা, পানি ছিটিয়ে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার প্রকাশ। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় 4 জন নয়, সরাসরি 5 জন অংশ নেয় বলে নিশ্চিত করেছে পিবিআই। প্রথমে 4 জনের কথা বলা হলেও পরবর্তীতে তদন্তে বেরিয়ে এসেছে আরও 1 জনের নাম। এর মধ্যে উম্মে সুলতানা পপি সহ গ্রেফতার হয়েছেন শামীম, জুবায়ের ও জাবেদ। হত্যাকাণ্ডে জড়িত অপর এক ছাত্রীকে দ্রুতই গ্রেফতারের আশা সংস্থাটির। এদিকে নির্ভুল চার্জশিট দিতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন পিবিআই এর প্রধান। 6 এপ্রিল 2019 ফেনীর সোনাগাজীতে লালসার আগুনে পুড়ে ছাই মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। হাসপাতালের বিছানায় 5 দিনের লড়াই শেষে 10 এপ্রিল মৃত্যুর কাছে হার মানে সে। প্রাথমিক অবস্থায় পুলিশের কাছে মামলার তদন্তভার থাকলেও 9 এপ্রিল দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দায়িত্ব নেয়ার 4 দিনের মাথায় সংবাদ সম্মেলনে জানানো হয় নুসরাতের গায়ে আগুন দেয়ায় জড়িত ছিল 4 জন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের তথ্য অনুযায়ী আরও 1 জনের সম্পৃক্ততার প্রমাণ পায় সংস্থাটি। পিবিআই জানায় হত্যাকাণ্ডে 3 জন পুরুষ ও 2 জন নারী সহ আগুন দেয়ায় সরাসরি জড়িত ছিল 4 জন। এদের মধ্যে শাহাদাত হোসেন শামীম, জুবায়ের, জাভেদ ও উম্মে সুলতানা পপিকে গ্রেফতার করা সম্ভব হলেও বাকি আছে অন্য এক নারী। আমাদের কাছে বলা হয়েছিল 4 জন এবং বক্তব্যও আসছে 4 জন। পরে আমরা দেখেছি যে সেখানে যে নিচ থেকে ডেকে নিয়ে গেছে, আমরা ভেবেছিলাম যে সে বোধহয় উপরে উঠে নেয়, সে উপরে ছিল। সুতরাং আসলে ছাদে 5 জনই গেছিল কিলিং করতে, এর মধ্যে 2 জন মেয়ে এবং 3 জন পুরুষ। 5 জনের মধ্যে একটি মেয়ে সহ আমাদের 4 জন এসেছে। রাফি ঠিকই বলেছেন যে ওখানে 2টা মেয়ে ছিল। পুলিশ জানায় আগে থেকেই মাদ্রাসার ছাদে অবস্থান নেন 4 জন। এছাড়া মাদ্রাসা শিক্ষার্থী উম্মে সুলতানা পপি নিজের পরিচয় গোপন রেখে রাফিকে নিচ থেকে ডেকে ছাদে নিয়ে যায়। যে ডেকে নিয়ে গেছে সে আসলে তার নাম এই রাফিকে মূল নাম না বলে শম্পা বলা হয়েছে, আসলে তার নাম পপি। তাকে ওরা সম্বোধন করছে শম্পা হিসেবে, যাতে যেহেতু রাফি ওকে চিনে। নিচ থেকে যে ডেকে নিয়ে গেছে নিষাদের কথা বলে সেও উপরে গেছে এবং সেও অপারেশনে অংশগ্রহণ করেছে। গ্রেফতারকৃতদের জবানবন্দি ও সব দিক বিচার বিশ্লেষণ করে নির্ভুল চার্জশিট দিতে একটু সময় লাগবে বলেও জানান পিবিআই প্রধান। নিচেও বেশ কিছু লোক ছিল, গেটের ভিতরে ছিল, গেটের বাইরে ছিল, সাইকেল সেন্টারের নিচে ছিল। তাদের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে, শাকিল এবং আফসার
সে ওইখানকার টিচার এবং ছাত্র। মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন 9 জন, এদের মধ্যে চার্জশিটভুক্ত আসামি 7 জন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অসৎ উদ্দেশ্যে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আপত্তিকর প্রশ্ন করায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইমস ট্রাইব্যুনালে মামলা হয়েছে। এদিকে এই মামলার এজাহারভুক্ত আসামি পৌর কাউন্সিলর মকসুদুল আলমের 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে আজও ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠন। আতিয়া সজলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে সোমবার সকালে ফেনী সোনাগাজী 0 পয়েন্ট এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী। 1 কিলোমিটার দীর্ঘ মানববন্ধনের রাস্তার দুপাশে দাঁড়িয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার কুশপুত্তলিকা দাহ করা হয়। হত্যাকাণ্ডের মূল হোতা সিরাজউদ্দৌলা সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমাদের বোনকে এভাবে হত্যা করছে, আমরা এটা কখনো মানে নিতে পারতেছি না। এই কারণে আমরা এখানে প্রতিবাদ করতেছি। এই সিরাজউদ্দৌলা আরো বহু ঘটনা করছে, শুধু এই মাদ্রাসায় নয়। আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি সে আগে যে সব প্রতিষ্ঠানে ছিল ওই সব প্রতিষ্ঠানও এরকম আচরণ করার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। অগ্নিদগ্ধ যারা করেছে, যে ঘটনার সাথে জড়িত, আমরা সোনাগাজীবাসী দাবি করি তাদের ফাঁসি হোক। একই দাবিতে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় বক্তারা নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে বিভিন্ন স্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়া ফেনী আলিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আমার বোন নুসরাতকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের সবাইকে ফাঁসিতে ঝুলাতে হবে। আদমীয় বর্বর যুগের হত্যাকাণ্ড, নুসরাতকে পুড়িয়ে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু, সঠিক এবং দ্রুত বিচার চাচ্ছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার এবং সর্বোচ্চ ফাঁসি, সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর হোক। এদিকে নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোনাগাজী পৌর কাউন্সিলর মকসুদ আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফউদ্দিন আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন। মাকসুদ আলম নিজে তার পক্ষে শুনানি করেছেন। উভয় পক্ষকে শুনানি করে মামলার গুরুত্ব বিবেচনা করে মাকসুদ আলমকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আইনজীবীরা সবাই ঐক্যবদ্ধ, রাফি হত্যাকাণ্ডের বিচার চায়, সবাই রাফির পরিবারকে আইনি সহায়তা দিতে চায়। গত 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। 9 এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যায় সে। সময় সংবাদ, ফেনী। এই মুহূর্তে ফেনী আদালত ভবনের সামনে আছেন রিপোর্টার আতিয়া সজল। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, আপনি যেমনটি বলছিলেন, আজকে আমরা এখন কোর্টে রয়েছি। এই কোর্টের এখানকার যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে শরফুদ্দিন আহমেদ, তাকে কিছুক্ষণ আগেই তার যে এখানকার তদন্তকারী কর্মকর্তা রয়েছে পিআইবির, তিনি এখানে ওনার জন্য 10 দিন রিমান্ড মঞ্জুর চেয়েছিলেন গত শুক্রবারে, এবং সেই রিমান্ড শুনানির দিন ধার্য ছিল আজকে, এবং সেই 10 দিনের সেই রিমান্ড শুনানিতে 5 দিন রিমান্ড মঞ্জুর করে তাকে মঞ্জুর করেছে। এবং এই আদালতে গতকাল বিকাল থেকে একদম মধ্যরাত পর্যন্ত আরেক বিচারক রয়েছেন সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে নুরুদ্দিন এবং সাদাত হোসেন শামীম অপরাধী প্রত্যক্ষ খুব এই আসামি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে তারা জবানবন্দি দিয়েছেন, এবং এই দায় স্বীকার করার পর তাদেরকে আবার করা হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকেই ফেনী সোনাগাজীতে নুসরাত জাহান রাফির যে এলাকাবাসী রয়েছে, সেই এলাকাবাসীরা শত এলাকাবাসী, হাজার হাজার এলাকাবাসী ফেনী সোনাগাজীর যে 0 পয়েন্ট ছিল, সেই 0 পয়েন্টের রাস্তার 2 ধারে প্রায় 1 কিলোমিটারের বেশি এলাকা ধরে মানববন্ধন করেছে। তখন দীর্ঘ মানববন্ধনের কারণে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল, এবং তারা দাবি জানিয়েছেন এই ঘটনার জন্য সুষ্ঠু বিচার হয় এবং দ্রুত যেন বিচার হয়, এবং সেই বিচারের যে রায় হয় সর্বোচ্চ শাস্তির জন্য ফাঁসি দাবি করেছেন, এবং ওটা যেন খুব দ্রুত কার্যকর করা হয়। এছাড়াও আমরা এই ফেনী শহরের যে শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে, সেখানেও সকাল থেকে একাধিক সংগঠন মানববন্ধন করেছে। মিজান রোডে একটি সংগঠন, গ্রাউন্ড হকারের ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। আর একটা তথ্য আপনাকে জানিয়ে রাখি, ফেনীর যে আইনজীবী সমিতি রয়েছে, সেই আইনজীবী সমিতি কিছুক্ষণ আগে একটি সভা করে তারা জানিয়েছেন, একটা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা নুসরাত জাহান রাফির এই মামলার সমস্ত মামলা তারা দায় বহন করবেন কোনো খরচ ছাড়াই। এবং অনেক আসামি, অনেক যারা আইনজীবী রয়েছেন তারা জানিয়েছেন তারা যারা আসামি রয়েছে, আসামির পক্ষে তারা তাদের রোল প্লে করবেন না, এ ধরনের তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন। এবং
আমরা যতদূর জানি যে এই ঘটনায় এখন পর্যন্ত এজাহার নামেও 7 জন এবং এজাহারের বাইরে 6 জন গ্রেপ্তার রয়েছে, যার মধ্যে প্রধান আসামি 7 জন এবং আরেক আসামি 7 জন রিমান্ডে, বাকি সবার 5 দিন করে রিমান্ড রয়েছে। এই ছিল এখানকার সবশেষ অবস্থা। অপলা। নুসরাত হত্যা মামলার সবশেষ তথ্য জানাতে ফেনী আদালত ভবনের সামনে থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের রিপোর্টার আতিয়া সজল। এদিকে নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না বলে আবারও হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নুসরাতের বাবা মা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আশ্বাস দেন। নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান ফেনীতে অগ্নিসংযোগে নিহত নুসরাত রাফির বাবা AKM মুসা ও মা শিরিন আক্তার। এই সময় নিহতের পরিবারকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। এ ঘটনার বিচার নিশ্চিত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, নিহত নুসরাত রাফির পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। নুসরাতের 2 ভাইও সেখানে উপস্থিত ছিলেন। অন্য প্রসঙ্গ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল ইসলাম হত্যা মামলায় 8 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ফাঁসির আদেশ দেওয়া হয়েছে 3 জনকে। দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় দেন। রায়ে অসন্তোষ প্রকাশ করে শফিউল ইসলামের পরিবার আপিল করার কথা জানিয়েছেন। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড ও 8 জনের খালাস দিয়েছে আদালত। সোমবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় দেন। এর আগে বৃহস্পতিবার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক শেষে সোমবার মামলার রায়ের দিন ধার্য করেন আদালত। চার্জশিটে বলা হয় 2014 সালে 15 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন 14 পাই এলাকায় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় ডক্টর শফিউল ইসলামকে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ ইন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে নগরীর মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই বছরই 20 নভেম্বর যুবদল নেতা আব্দুল সামাদ পিন্টু সহ 6 জনকে আটক করে র্যাব। আটক করা হয় পিন্টুর স্ত্রী নাসরিন আক্তারকেও। মামলায় তদন্ত কর্মকর্তা রেজাউল সাদিক, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল সহ 11 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সোমবার এ মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। 11 জনের মধ্যে 3 জনকে তিনি ফাঁসি দিয়েছেন, বাকি 8 জনকে খালাস দিয়েছেন। এই রায়ে আমি মোটামুটি মনে করি যে আমি প্রসিকিউশন পক্ষ আমি নিজে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট। তবে নিহত শিক্ষক অধ্যাপক শফিউল ইসলাম লিলনের একমাত্র সন্তান এই রায়ের বিষয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও তদন্ত নিয়ে তিনি অসন্তুষ্ট প্রকাশ করেন। রায় সেটা নিয়ে আমি কোনো সন্দেহ প্রকাশ করব না, কিন্তু আমার সন্দেহ রয়েছে হচ্ছে তদন্তে আমার কাছে মনে হয়েছে সঠিক ঘটনাটি উঠে আসেনি, সঠিক খুনের উদ্দেশ্য যেটা সেটা যৌক্তিকভাবে উঠে আসেনি। আর মামলার আসামি পক্ষের আইনজীবীরা এ বিষয়টি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। যেহেতু প্রফেসর লিলন সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন এবং শিক্ষক থাকার কারণে এই ব্যাপারটা একটু মোটিভেটেড হয় আমাদের ধারণা। তাছাড়া এই মামলায় যে 34 জন সাক্ষী হয়েছে তাতে এই মামলায় আসামিদের বিরুদ্ধে বিন্দুমাত্র প্রমাণ হয়নি। পরবর্তীতে এই রায়ের এগেনস্টে আমরা উচ্চ আদালতে আপিল করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শফিউল ইসলাম লিলন হত্যাকাণ্ডের 7 বছর পরের এই রায়ে পরিবারের পক্ষ থেকে তেমন অসন্তুষ্টি না থাকলেও এই রায় দ্রুত কার্যকর করার দাবি তাদের। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দুপুরের সময় আরো থাকছে লাইভ সাপোর্টে বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী। মৌলভীবাজার থেকে ট্রেনে ঢাকা ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন তিনি। দুর্নীতির মামলায় দণ্ডিত অসুস্থ বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয় নিয়ে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, প্যারোলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বেগম জিয়া ও তার পরিবার। সকালে ওলামা দলের নেতাকর্মীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মূলতভাবে আমরা তার স্বাস্থ্য নিয়েই আলোচনা হয়েছে এবং তার স্বাস্থ্য আরও যেন ভালো চিকিৎসা হয় সে ব্যাপারেই কথা হয়েছে। আর আমরা আলোচনা করেছি তার যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর অবস্থা কি সেটা জানতে চেয়েছেন এবং তার জন্য কীভাবে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো তিনি জানতে চেয়েছেন। প্যারোল একটা বিষয় যেটা আমাদের দলের বিষয় নয়, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ তার একটা বিষয়, তার পরিবারের বিষয়, সুতরাং সেটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করিনি। মঞ্জুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে খুলনা ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দফায় 96 ঘন্টা কর্মবিরতি পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দফায় 96 ঘন্টা কর্মবিরতি পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। সোমবার সকালে খুলনার খালিশপুর নতুন রাস্তার মোড়ে পথসভা করেন 9টি পাটকলের শ্রমিক। পরে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকরা। আমরা মিলে শ্রম দিই, পেটের দায়, কষ্ট করে ডিউটি করি, কাজ করছি, পয়সা পাচ্ছি না। আমাকে কিছুই দেয় না, আমাকে বেতন পরিদান 11 সপ্তাহ বেতন দেয় না আমাকে। পুলিশি তৎপরতা আমরা রাখছি, আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে এবং এটা শান্তিপূর্ণভাবে তারা তাদের কর্মসূচি সকাল থেকে শুরু করছে। একই দাবিতে চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় আমিন জুট মিলের শ্রমিকরা অবস্থান নেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় চট্টগ্রাম শহরের অভ্যন্তরীণ রুটের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া রেলপথ অবরোধ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী কয়েকটি শাটল ট্রেন ও 16 স্টেশন থেকে নাজিরহাটগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা যে পয়সা পাই, এই পয়সা দিয়ে আমরা দিন যাপন করতে কোনো রকমের সম্ভব হচ্ছে না। তার জন্য আমরা এখানে বাধ্য হয়েছি রাস্তায় নামতে, কারণ আমরা পেটে দিয়ে নামতেছি। প্রত্যেকটা দিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত রোড, রাজপথ, রেলপথ অবরোধ থাকবে। এরপরেও যদি সরকারের টনক না লড়ে তাহলে 4 দিনের পরে আমরা আবার আরেকটা এর চেয়ে কঠোর কর্মসূচিতে যাইতে বাধ্য হব। সিরাজগঞ্জে জাতীয় জুট মিলের সামনে অবস্থান নেন পাটকল শ্রমিকরা। পরে সেখানে সভা করেন তারা। এ সময় মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন শ্রমিকরা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে সকালে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন দেশটির প্রধানমন্ত্রী লোটা শেরিং। সকাল 10টার কিছু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি টার্মিনাল থেকে তিনি ভুটানের উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে সকালে বিমানবন্দরে লোটা শেরিংকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন, পররাষ্ট্র সচিব সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দরে লোটা শেরিংকে সশস্ত্র সালাম জানান প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা। লোটা শেরিং এর 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে সহযোগিতামূলক 5টি সমঝোতা স্মারকে সই করেছে দুই দেশ। এই সফরের মধ্য দিয়ে প্রতিবেশী দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হলো বলে জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী। আবারও নুসরাত হত্যা প্রসঙ্গ। নুসরাতকে যৌন নিপীড়ন ও নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে বলে দাবি করেছেন পেশাজীবীরা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার বিচারের দাবিতে রাজধানীতে বিভিন্ন কর্মসূচিতে তারা এই দাবি করেন। সকালে রাজধানীর মানিক মে এভিনিউয়ে সুজন ও কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন করতে হবে বলে দাবি করেন বক্তারা। এছাড়া অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় নারীর অধিকার ও মর্যাদা বিরোধী প্রচারণা বন্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ইংলিশ মিডিয়ামের হোক, মূলধারার হোক, মাদ্রাসার হোক, তার উপরে তার কারিকুলাম কি, শিক্ষা ব্যবস্থা কি এবং কিভাবে শেখানো হয়, ছাত্র এবং শিক্ষকদের সম্পর্ক কি, তার উপরে অবশ্যই রাষ্ট্রের একটা ব্যবস্থাপনা থাকতে হবে। সে প্রতিবাদ করেছে, মামলা করেছে, তখন সবচেয়ে যেটা খারাপ, সবচেয়ে যেটা জঘন্য, সেটা হলো থানার যে দারোগা ছিল, সেই দারোগা তার সেই মামলায় প্রকৃত অপরাধীকে এজাহারভুক্ত করেনি। 2010 সালে শিক্ষাঙ্গনে যৌন নিপীড়ন সহিংসতা রোধে উচ্চ আদালতের নির্দেশনা প্রণীত হলেও মানছে না বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। এতে দিন দিন বাড়ছে যৌন হয়রানির মতো ঘটনা। এদিকে ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নুসরাত সহ একাধিক শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হলেও কমিটির কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। উনি যে শুধু নুসরাতের সাথে এই আচরণটা করেছে সেটা না, আমাদের মাদ্রাসার
অনেক মেয়ের সাথে উনি এরকম খারাপ আচরণগুলো করেছে। ওনার অনেক খারাপ অভ্যাস ছিল যে মেয়েদের গায়ে হাত দেওয়া। শুধু নুসরাত জাহান রাফি আর এই শিক্ষার্থী নয়, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এই অধ্যক্ষের হাতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিভাবে যৌন হয়রানির শিকার হতো তারই বর্ণনা। কোনো প্রতিকার হতো না বলে অনেকে অভিযোগ করতেও আগ্রহ হারায় ভয়ে। শিক্ষাঙ্গনে যৌন নিপীড়ন ও সহিংসতা রোধে উচ্চ আদালতের একটি নির্দেশনা 2010 সালে প্রণীত হয়। সেখানে সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন, কমিটি গঠন এবং এসব তথ্য সব শিক্ষার্থীদের জানানোর বিধান আছে। ওনার বিভিন্ন যৌন হয়রানির শিকার হয়েও আমরা কারো কাছে কিছু বলতে পারে নাই। যদি প্রশাসনের নজরদারিতে এই ধরনের কমিটিগুলো থাকতো তাহলে আমার মনে হয় যে যৌন নিপীড়নের এই বিষয়গুলো প্রতিরোধ করতে একটা বড় ধরনের সহায়তা মূলক কাজ হতো বলে আমি মনে করি। বাংলাদেশ শিক্ষক সমিতির ফেনী জেলা শাখার এই নেতা মনে করেন, অভিযোগ পেয়েও অভিযুক্ত সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় মাদ্রাসার ম্যানেজিং কমিটি বাতিল করা উচিত। অবিলম্বেই কমিটি বিলুপ্ত করে, এই কমিটি বাতিল করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে আমি মনে করি। অন্যদিকে ফেনীর জেলা প্রশাসক জানান, নুসরাতকে শ্লীলতাহানি ও গায়ে আগুন দেওয়ার ঘটনায় তদন্তে দায়ী হলে মাদ্রাসা কমিটির বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। গভর্নিং বডি নিয়ে যে কথা উঠেছে, যদি তাদের কোনো ত্রুটি থাকে বা গাফিলতি থাকে সেটাও আমরা দেখব। রিপোর্ট পাওয়ার পরে হয়তো আমরা বুঝতে পারবো যে কার কোথায় গাফিলতি ছিল। উচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন বিরোধী কমিটি গঠন করতে হবে। 5 সদস্যের এই কমিটির প্রধান হবেন একজন নারী। এছাড়া কমিটিতে আরও একজন নারী সদস্য থাকবেন। এর মেয়াদ হবে 2 বছর। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। দেখছেন দুপুরের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী সিএমএইচে লাইফ সাপোর্টে রয়েছেন। গত রাত 10টা নাগাদ তাকে সেখানে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাত 11টার দিকে এই শিল্পীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরিবার জানায়, একটি অনুষ্ঠানে যোগ দিতে রোববার ট্রেনে ঢাকায় ফিরছিলেন তিনি। রাত 9টা নাগাদ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এই শিল্পী। পরে ক্যান্টনমেন্ট স্টেশনে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে সিএমএইচে নেওয়া হয়। তার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নন্দিত এই শিল্পী 40 বছর ধরে গিয়েছেন 2,500-এরও বেশি গান। 1976 সালে সূর্যগ্রহণ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম প্লেব্যাক করেন তিনি। প্রথম একক অ্যালবাম সুবীর নন্দীর গান প্রকাশ হয় 1981 সালে। রাজধানীতে বেশ কয়েকটি ভয়াবহ আগুনের ঘটনার পর অগ্নি নির্বাপক যন্ত্রের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়। চাহিদা বেশি থাকায় ফায়ার সেফটি সরঞ্জামাদির দাম বাড়ার পাশাপাশি বাজারে ঢুকছে নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ ফায়ার সেফটি যন্ত্রপাতি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ফায়ার সেফটি ব্যবসায়ীদের সংগঠন ফুয়াব। আর বাজার মনিটরিংয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। চকবাজার থেকে বনানীর এফআর টাওয়ার, এরপর গুলশান সিটি কর্পোরেশন মার্কেট, খিলগাঁও বাজার সহ রাজধানীর বেশ কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের পর অগ্নি প্রতিরোধে নড়েচড়ে বসেছে দেশবাসী। আগুন নেভানো বা প্রতিরোধী সরঞ্জামাদি কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন রাজধানীর নবাবপুরের ফায়ার সেফটি বাজারে। অগ্নি নির্বাপক যন্ত্রাদি চাহিদার সুযোগে অসাধু ব্যবসায়ীরা প্রতি 5 কেজি ড্রাই পাউডার সিলিন্ডারে 500 আর 9 লিটার ফায়ার এক্সটিংগুইশারে বাড়িয়ে দিয়েছে 1000 টাকা করে। আগে অনেকে সচেতন ছিল না, এই পরপর দুর্ঘটনা হওয়ার পরে সবাই একটু সচেতন আর কি, এই জন্য এগুলা রিফিল করে নিয়ে গেলাম। আমার বাসার জন্য 20টা কিনবো, আমি নিয়ে রাখতেছি আর এক ফ্লোরের সেফটির জন্য। এখানে 1500 টাকা করে কিনতেছি, এখানে 1800 টাকা। উনি বলতেছে মিটারটা একটু ভালো, এর জন্য এই 1800 টাকায় দিয়ে কিনতেছি। অন্যদিকে ফায়ার সেফটি যন্ত্রাদির চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে ঢুকছে নকল ও মেয়াদোত্তীর্ণ অগ্নি নির্বাপক সরঞ্জামাদি। খুচরা ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা জানান, বিভিন্ন ডকইয়ার্ডে পুরনো জাহাজ, লঞ্চ ও স্টিমার থেকে মেয়াদোত্তীর্ণ এসব অগ্নি নির্বাপক সরঞ্জামাদি বাজারে ঢুকছে। ফলে দুর্ঘটনা কমার চেয়ে আরও বাড়ছে। আগের থেকেও কিছু ডিমান্ড বাড়ছে, আবার আস্তে আস্তে সেটা এখন আবার স্থিতিশীল পর্যায়ে চলে আসছে। এটা আমি মনে করি যে এটাকে বজায় রাখা উচিত। কাস্টমার যদি সচেতন থাকতো তো আজকে মালের দাম 1500 টাকা হইতো না। আগে ছিল 800, 900, 1000। 3 নম্বর 4 নম্বর যাই আনছিল সব চলে গেছে। নকল ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের বিষয়টি স্বীকার করে ফায়ার সেফটি ব্যবসায়ীরা বলছেন, এ বিষয়ে তারা শিগগিরই ব্যবস্থা নেবেন। আমাদের এই অভিযোগটা দীর্ঘদিনের অভিযোগ, এটা যথার্থই বলেছেন। আমরা অ্যাসোসিয়েশন থেকে এটা নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে তাদেরকে কন্ট্রোল করার জন্য আমরা ব্যবস্থা নিতে পারবো। এখনও যেহেতু অনেকে আছে যারা কিনা আমাদের সদস্য না, তারা এই কাজগুলো করে থাকে।
আর বিশেষজ্ঞরা বলছেন বাজার থেকে এসব নকল ফায়ার সেফটি সরাতে দরকার সরকারের শক্ত বাজার মনিটরিং। দেশি ম্যানুফ্যাকচারার যদি হয় তাদের ম্যানুফ্যাকচারার সার্টিফিকেট দিয়ে হয়তো চলতে পারে, সেইটা হয়তো বিএসটিআই দেখতে পারে যে তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বিডিএস স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা। প্রতি বছর শুধু ফায়ার সেফটি সংগঠন ফোয়াবের মাধ্যমে 5 লাখ ফায়ার এক্সটিংগুইশার সিলিন্ডার আমদানি করা হয়। বাংলা ভাষায় বহুল প্রচলিত একটি প্রবাদ রয়েছে, কুইনিন জল সারাবে কিন্তু কুইনিন সারাবে কে। অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানো হয়, কিন্তু নিম্নমানের অগ্নি নির্বাপক যন্ত্রগুলো অনেক সময় অগ্নিকাণ্ডের কারণও হতে পারে। সেই জন্য ব্যবসায়ীরা বলছেন ক্রেতারা কেনার সময় যেন মানের বিষয়টি লক্ষ্য রাখেন। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষা নদীর তীরে চলছে বিআইডব্লিউটি এর অভিযান। বেলা 12টার দিকে নারায়ণগঞ্জের সুলতানা কামাল সেতুর পূর্ব পাশে তারাবো এলাকা থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। এতে নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। একই সঙ্গে নিলামে তোলা হয় অবৈধ স্থাপনার কাঠ ও বালু। তবে অভিযান শুরুর আগে নিজেদের জায়গা বৈধ দাবি করে অভিযানের বিরুদ্ধে আপত্তি তোলেন স্থানীয় কয়েকজন। তবে দাবি নাকচ করে দিয়ে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। আমাদের ব্রিটিশ আমলের দলিল আছে, আমরা যাদের থেকে কিনছি এবং আজকে থেকে 20 বছর আগে বিআইডব্লিউটি এর লোকজন আসছিল, জায়গা মাইপা ওনারা ক্লিয়ার করে দিয়ে গেল। ওনারা আমাদের কাগজপত্র দেখলো, দেখে আমাদের রাইট যে আমাদের বৈধতা দিয়ে গেল। আজকে কেন উচ্ছেদ হইতেছে আমি তো কিছু বুঝতে পারতেছি না। বিআইডব্লিউটি আইসে যে আপনারা দেখেন এখানে পিলার গাঁথা আছে, ওরা এগুলো সব করে গেছে, কিন্তু এরপর আমাদের কোনো নোটিশ ছাড়া বিনা নোটিশে আমাদের এগুলো আইসা ওরা উৎখাত করতেছে। এই ধরনের আমাদের কোনো নোটিশ দেয় না, 150 ফিটের ভিতরে কোনো কিছু করা যাবে না। যত জায়গায় আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি সব জায়গায় দেখা যাচ্ছে তারা নিজস্ব জমি বলে দাবি করে। আসলে মূলত নদীর ধারে নিজস্ব মালিকানা বলতে কিছুই নেই, এগুলা সমস্ত অবৈধ কাগজপত্র। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষার তীরে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। রবিন, অপলা, নদীর জায়গা দখলমুক্ত করে নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য বিআইডব্লিউটি এর যে চলমান অভিযান রয়েছে সেটা কিন্তু আজকে পরিচালিত হচ্ছে ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়। আপনারা জানেন যে সেটি আসলে ঢাকার পাশের যে ডেমরার পাশেই কিন্তু সেই এলাকাটি, এবং সেটি শীতলক্ষা নদীর যে পূব পাশে অর্থাৎ তারাবো এলাকায় এই অভিযানটি শুরু হয় দুপুর 12টার দিকে। এবং সেই অভিযানে কিন্তু আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখেছি যে ছোট বড় নানা ধরনের স্থাপনা এই এলাকাতে ছিল, এবং সেই এলাকাগুলো আপনারা জানেন যে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছিল। এবং আমরা কিন্তু সে একটি বিষয় যদি আপনাকে বলতে যাই অপলা, যে এখানে আমরা দেখেছি যে বিভিন্ন স্থাপনার মধ্যে রয়েছে নদীর জায়গা দখল করে যে কাঠের যে দোকান এবং সমিল তৈরি করা, এবং যে পাথরের দোকান, এবং একই সঙ্গে আপনারা জানেন যে বালি বিক্রি করা হয়ে থাকে এই এলাকাটিতে নদীর জায়গা দখল করে, এবং ছোট বড় কাঁচা পাকা নানা ধরনের স্থাপনা কিন্তু এখানে রয়েছে। বিআইডব্লিউটি কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আসলে এই অভিযানটি পরিচালনা করবেন সুলতানা কামাল ব্রিজ থেকে যে কাঞ্চন ব্রিজ পর্যন্ত, এবং এই এলাকাটিতে তারা 3 শতাধিক অবৈধ ছোট বড় অবৈধ স্থাপনা তারা চিহ্নিত করেছেন, এবং সেগুলোর বিরুদ্ধে আজকে যেমন অভিযান পরিচালনা করা হবে ঠিক একইভাবে আগামীকালও তারা তাদের এই অভিযান পরিচালনা করা হবে। এবং বিআইডব্লিউটি কর্মকর্তারা আপনারা জানেন যে এই যে অবৈধ স্থাপনার মধ্যে যে বেশ কয়েকটি যে কাঠের দোকান ছিল সেই দোকানগুলোর যে কাঠ নিলামে তোলা হয়েছিল, এবং সেই নিলামে আসলে 2,20,000 টাকা আসলে কাঠগুলো বিক্রি করা হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে সবশেষ। ফিরছি স্টুডিওতে। অপলা, বিআইডব্লিউটি এর চলমান অভিযানের সবশেষ তথ্য জানাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। বাগেরহাটে 1.5 শতাধিক জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এর মধ্যে কয়েকটি পরিত্যক্ত ঘোষণার পরও নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। খেলার মাঠে বাঁশ দিয়ে টিন শেড ঘর তৈরি করে চলছে পাঠদান। এতে শিক্ষক শিক্ষার্থীদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, ছাদের অনেকটাই ধসে পড়া, দেয়ালের প্লাস্টার খসে সৃষ্টি হয়েছে ছোট ছোট গর্ত। এটি বাগেরহাটের শহীদ জিয়া বাগমারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শুধু এই বিদ্যালয়টিই নয়, এমন আরও শতাধিক বিদ্যালয় ভবন সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কিছু বিদ্যালয় পরিত্যক্ত ঘোষণা করা হলেও থেমে নেই শিক্ষা কার্যক্রম। এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ শিক্ষকদের। অন্যদিকে শিশুবান্ধব শিক্ষার পরিবেশ না থাকায় অনেক অভিভাবকই তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে আগ্রহ হারাচ্ছেন। এতে প্রতি বছরই কমছে শিক্ষার্থীর সংখ্যা। আমাদের ক্লাসে থাকতে খুব ভয় করে, ক্লাসে বাংলা জানা কোনো চাল নেই। আমরা একটা ভালো স্কুল চাই। স্কুলে ছেলে মেয়ে পাঠাই সবসময় টেনশনে থাকি যে কোন সময় ভাঙ্গে গার পরে পড়ে। 1994 সালে বিল্ডিং করা হয় নতুন ভবন, তা তখন থেকে আমরা এখান থেকে একটা টাকাও মেরামতের জন্য আজ পর্যন্ত পাইনি। অবশ্য জেলার জরাজীর্ণ বিদ্যালয়গুলো সংস্কারে সরকারের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। পেপমিসের মাধ্যমে অবহিত করা আছে। আশা করছি আমরা খুব দ্রুতই সেসব ঝুঁকিপূর্ণ ভবনগুলির উন্নয়ন কাজ সম্পন্ন হবে। আর বাগেরহাটের 9টি উপজেলায় 1162টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 141টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও শাটল ট্রেনের বগিভিত্তিক 10টি সংগঠন পুরো শিক্ষা কার্যক্রমকেই অস্থির করে তুলেছে। ক্ষমতাসীন ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকা সংগঠনগুলো নিজেদের আধিপত্য ধরে রাখতে যেমন প্রতিপক্ষের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে, ঠিক তেমনি চাপ সৃষ্টি করছে শাটল ট্রেন পরিচালনায় সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারীদের ওপর। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নগরী থেকে 22 কিলোমিটার দূরে হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেন, কিন্তু এ মাধ্যমটিও জিম্মি হয়ে পড়েছে ছাত্রলীগ নিয়ন্ত্রিত কিছু বগিভিত্তিক সংগঠনের হাতে। শাটল ট্রেনে সংগঠনগুলোর কর্মীদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জের রূপ নিচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস, 69, একাকার, কনকর্ড, বাংলার মুখ, উল্কা, এফিটাপ ও আরেক সদস্যরা সিটি মেয়র আজম নাসির সমর্থিত ছাত্রলীগের অংশ বলে পরিচয় দেয়। এছাড়া সিএফসি এবং বিজয় সদস্যরা একসময় মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিতি পেলেও বর্তমানে তারা মহিবুল হাসান নোফেলের অনুসারী বলে দাবি করছে। এই বগিভিত্তিক রাজনীতির কারণে তারা মারামারি করে, রেল স্টেশনে নেমে তারা হাতাহাতি করে, ড্রাইভারকে আটক করে, হোস পাইপ কেটে দেয়, ট্রেন লাইনের উপড়ে ফেলার চেষ্টা করে। সাথে সাথে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে ফোন দেয় এবং আমাদের ছোটাছুটি করতে হয়। বিশ্ববিদ্যালয়ে যে কোনো সংঘর্ষ কিংবা মারামারির ঘটনায় সবার আগে আক্রান্ত হয় শাটল ট্রেন। লোকোমাস্টার অপহরণ, হোস পাইপ কেটে দিয়ে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেয়া, এটি যেন নিয়মে পরিণত হয়েছে। বারবার এ ধরনের প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের ঘটনায় আতঙ্কিত রেলওয়ে কর্তৃপক্ষ। বগিভিত্তিক রাজনীতি করার কারণে বিভিন্ন সময় দেখা যায় যে মারামারির কারণে গাড়ি আটকে দেয় এবং আমাদের এলএমদেরকে, গার্ডদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়। 1.5 বছর ধরে ছাত্রলীগের কমিটি না থাকা ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ বারবার সংঘর্ষে জড়াচ্ছে বলে জানালেন এ ছাত্রলীগ নেতা। অস্বীকার করার উপায় না, আধিপত্যকে প্রতিষ্ঠিত করার জন্য মূলত ঝামেলাগুলো তৈরি হচ্ছে। তো আমি আশা রাখবো কমিটি দিয়ে দিলে দ্রুত সময়ের মধ্যে, তাহলে ঝামেলাগুলো আর হবে না। বগিভিত্তিক রাজনীতি যাতে পুরোপুরি নিষিদ্ধ করা হয় সেজন্য কঠোর হওয়ার হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয় উপাচার্যের। অবশ্য গত 1 বছর আগেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিল। বগিভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য শুধু আমরা চেষ্টা করছি না, এবং তারা যাদের নামে রাজনীতি করে বলছে সেই নেতারা কিন্তু এটাকে পছন্দ করছে না, তারা এগুলিকে কোনোভাবে সমর্থন দিচ্ছে না। অতএব আমরা সবার সাথে আলাপ আলোচনা করে ইনশাল্লাহ আমরা অচিরে এই সমস্যার সমাধান করতে পারব। 8 জোড়া শাটল ট্রেন প্রতিদিন সকাল 7:30 থেকে রাত 9:30 পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করে। আর এসব ট্রেনে 8 থেকে 10,000 শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে। বিশ্বকাপে 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন স্মিথ ওয়ার্নার, অধিনায়ক অ্যারন ফিঞ্চ। রাঙামাটি সহ 3 পার্বত্য জেলায় চলছে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। প্রধান উৎসবটি হচ্ছে রাঙামাটি জেলার কাপ্তাইয়ের রায়খালী ইউনিয়নের নারায়ণগিরি উচ্চ বিদ্যালয় মাঠে। মারমা সাংস্কৃতিক সংস্থা প্রতি বছর এই আয়োজন করে আসছে। উৎসবে একে অপরের প্রতি পানি ছিটিয়ে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা প্রকাশ করে। ছোট্ট মঞ্চে ফুল ছড়ানো পানি আর উচ্ছ্বসিত মারমা তরুণ তরুণীদের দল। বছর ঘুরে আবার এসেছে সাংগ্রাই উৎসব। মহা উল্লাস আর উচ্ছ্বাসে আবার মেতেছে সবাই জলকেলিতে। নতুন বছরকে আমরা পানি দিয়ে
স্বাগত জানাই। অতীতের সব দুঃখ কষ্টগুলো একে অপরের মানে যুবক যুবতী একে অপরের পানি দিলে আমরা মানে সব দুঃখ কষ্ট গ্লানি দূর করে দিই। পানি নিয়ে খেলা চলছে বিরামহীন। মারমা সম্প্রদায় বিশ্বাস করে এই পানি খেলা পবিত্র। এর মাধ্যমে নিজেদের শুদ্ধির সাথে সাথে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জানান দেন তারা। পুরো একটা বছরের মানে কি বলবো কষ্ট ক্লান্তি এগুলো দূর করার জন্য এই পানি দিয়ে আমরা স্নান করি। আমাদের সম্প্রীতি সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা পানি খেলাটা অনুষ্ঠান করে থাকি। মারমা সম্প্রদায়ের সমস্ত যারা জনগণ আছে যারা এই সমস্ত ঐতিহ্য সংস্কৃতি থেকে যেন বঞ্চিত না, এবং এটা যদি বাধা দেওয়ার জন্য কেউ যদি থাকে সেটা তাদেরই ফেস করা দরকার। আমাদের হচ্ছে অবদান হচ্ছে সেটাই। আমাদের অনুরোধ মারমা সম্প্রদায়ের প্রতি তারা তাদের ঐতিহ্য সংস্কৃতি সবসময় বজায় রাখবে, কোনো অশুভ শক্তির জন্য যেন তারা পরাজয় না করে। এবারের উৎসবে 70টির বেশি তরুণ তরুণীর দল অংশ নেয় জলকেলিতে। সময় সংবাদ, রাঙামাটি। এই মুহূর্তে রাঙ্গামাটির কাপ্তায় আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। কমল, তামিম 3 ঘন্টার বেশি সময় ধরে রাঙ্গামাটি পার্বত্যের কাপ্তাই এলাকায় চলছে এই সাংগ্রাই বা জলকেলি, যেখানে মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা একে অপরের প্রতি পানি ছিটিয়ে তাদের যে আবেগ, তাদের যে ভ্রাতৃত্ববোধ, তাদের যে প্রেমের আবেগ সেটি তারা প্রকাশ করছে। তারা এই মনে করে এই পানির মাধ্যমে তারা যেমন পবিত্র পানি একে অপরকে ছিটিয়ে দিচ্ছে, তারা নিজেরা শুদ্ধ হচ্ছে, অপরকে তারা শুদ্ধ করছে। রাঙ্গামাটি পার্বত্য যারা 10টি উপজেলা 500 বেশি তরুণ তরুণী কিন্তু এই সাংগ্রাই উৎসবে আজকে অংশ নিচ্ছে। এটি নিয়ে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছিল, পরবর্তী তারা এই অনুষ্ঠান করবে না বলে একটা সিদ্ধান্ত নিয়েছিল বিভিন্ন জটিলতার কারণে। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে তারা প্রোগ্রাম করতে রাজি হয়েছে এবং আজকে কিন্তু উৎসবের মধ্য দিয়ে রাঙ্গামাটির রায়খালীতে এই উৎসবটি চলছে। এটি দিয়ে তারা মূলত বছরের যে নতুন বছরকে বরণ করে নেওয়া, তারা মনে করে এই নতুন বছরকে তারা বরণ করছে এই পবিত্র পানি দিয়ে এবং একে অপরকে পানি ছাড়া ছিটিয়ে যাচ্ছে। প্রায় 3 ঘন্টা পর্যন্ত উৎসবটি চলছে। তারা 500 তরুণ তরুণী বিভিন্ন দলে ভাগ হয়ে তারা এই উৎসবে মেতেছে। উৎসবটি মূলত মারমা সম্প্রদায়ের প্রধানতম উৎসব। জানেন যে রাঙ্গামাটি 3 পার্বত্য জেলায় বর্তমানে বৈশাখী উৎসব চলছে। বৈশাখী চাকমারা করে বিজু, অন্যান্য সম্প্রদায় বৈশাখ এবং মারমা সম্প্রদায় করে সাংগ্রাই। সাংগ্রাই অর্থাৎ পানি, পানি ছিটানো, একে অপরের প্রতি পবিত্র পানি ছিটিয়ে তারা এই উদযাপনটি করে থাকে। এবং আমরা দেখেছি সকাল থেকে রাঙ্গামাটির বিভিন্ন অঞ্চল থেকে তরুণ তরুণীরা নৌকা যোগে এখানে তারা আসছেন, তারা নাম নিবন্ধন করছেন। নাম নিবন্ধনের পর তারা এসে এখানে এই জলকেলিতে অংশ নিয়েছে। একটি দল শেষ হয়েছে এবং আরেকটি দল এসে তারা এই প্রতিযোগিতা অংশ নেওয়ার জন্য উপস্থিত হচ্ছেন। তো বলা চলে যে এই উৎসবটা এখানে 3 পার্বত্য জেলার মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব হিসেবে চিহ্নিত করা হয় এবং তাদের সবচেয়ে বড়তম ধর্মীয় উৎসব। অর্থাৎ এই যে নতুন বছরকে বরণ করে নেওয়ার এই উৎসবটি সাংগ্রাইটি মূলত জলকেলি, বাংলায় যাকে বলা হয় এই জলকেলিটি মারমা সম্প্রদায়ের প্রধানতম উৎসব। এবং আমরা দেখি একটা নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বলি, যেক্ষেত্রে দুর্গম এলাকা, নিবৃত্ত এলাকা, সেখানে কিন্তু এখানে নিরাপত্তার জন্য ব্যবস্থার জন্য কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি সেনাবাহিনীর পাহারায় তারা এখানে তারা করছে, জলকেলিতে উৎসব করছে এবং আরেকটি দল এসে অংশ নেওয়ার জন্য তারা এখানে প্রস্তুতি নিচ্ছে এবং তাদের ইতিমধ্যে শুরু হয়েছে এবং আরেকটি রাউন্ড শুরু হয়ে গেল জলকেলি। এবং সেই জলকেলিতে মূলত 3 পার্বত্য জেলার যে মারমা সম্প্রদায় রয়েছে সেই মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা এই জলকেলিতে অংশ নেয় এবং তারা মনে করে একে অপরের প্রতি তারা পানি ছিটিয়ে তেমন তাদের যে ভালো লাগা, ভালোবাসাটা তারা কিন্তু এই আবেগটি প্রবেশ করছে, তারা এই প্রকাশ করছে এই জলকেলির মাধ্যমে। যে জলকেলিতে 500-র বেশি তরুণ তরুণী অংশ নিচ্ছে এবং অন্তত 70টি দল, অর্থাৎ প্রতি দলে 10 জন করে থাকছে বা কোনো দলে 12 জন করে থাকছে। এইভাবে দলগুলো অংশ নিচ্ছে, এলাকা ভিত্তিক দলগুলি, অর্থাৎ তারা যে বিভিন্ন ইউনিয়ন থেকে আসছে, বিভিন্ন ওয়ার্ড থেকে আসছে, তারা ওয়ার্ড থেকে তারা একটি নারী, একটি মেয়ে দল, একটি ছেলে দল, এই 2 দলে খেলাটি চলে এবং একে অপরের প্রতি পানি ছিটাবে এবং এই পানি ছিটানোর মাধ্যমে তারা যেমন নিজেরা শুদ্ধ হচ্ছে, ঠিক তেমনি তাদের ভালো লাগা, ভালোবাসাটা তারা প্রকাশ করে এই জলকেলির মাধ্যমে। কিন্তু আমি এখন পর্যন্ত আমার কাছে ছিল এই রাঙ্গামাটি পার্বত্য জেলার রায়খালী এলাকায় যে সাংগ্রাই বা জলকেলি উৎসব চলছে তার সর্বশেষ। দুপুরের সময় এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নুসরাতের ভিডিও ছড়িয়ে দেয় সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে মামলা। গ্রেফতার কাউন্সিলর 5 দিনের রিমান্ডে, জড়িতরা ছাড় পাবে না, পরিবারকে আশ্বাস প্রধানমন্ত্রীর। নুসরাত হত্যায় 4 জন নয়, সরাসরি অংশ নেয় 5 জন, জানালো পিবিআই। জড়িতদের বিচার দাবিতে ঢাকা ও ফেনীতে মানববন্ধন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল হত্যা মামলায় ৮ জন বেকসুর খালাস, ৩ জনের ফাঁসি, নিহতের স্বজনদের অসন্তোষ, আপিলের সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তির বিষয়ে দলীয় ফোরামে আলোচনা হয়নি, সিদ্ধান্ত নেবে বেগম জিয়া ও তার পরিবার, জানালেন মির্জা ফখরুল। নয় দফা দাবিতে আবারও দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বিক্ষোভ, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। এই ছিল দুপুরের সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।